সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ওয়েবিনারটি শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছে ফারহান ইশরাক। সে ফল 2024-এ আম সাউদার্ন ইলিনয়স ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ড পেয়েছে। তার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্স। আমরা তাকে ওয়েলকাম করে নিচ্ছি। ওয়েলকাম ফারহান। হ্যালো ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে, ভাল প্রথমে লাগতেছে তোমাকে আসতে পেরে আসতে পেরে। প্রথমেই তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার এই সাফল্যের জন্যে। আম আসলে আচ্ছা আমরা তো আজকে বসছি তোমার গল্পটা শোনার জন্য যে কোথা থেকে তোমার জার্নিটা শুরু আর কোথায় গিয়ে শেষ হলো। এই বিষয়টা একটু বিস্তর যদি পর্যালোচনা করতে বা কথাবার্তা বলতে। আ- আচ্ছা ভাইয়া, একেবারে তো তাহলে থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট ইনভাইট করার জন্য। আচ্ছা, তাহলে একেবারে আমার মানে এই যে ইউএসএ যাব বা এর জন্য হলো এই যে পিএইচডি বা রিসার্চ বেস ডিগ্রির দিকে আগ্রহ, মানে এটা আমার মানে স্টার্ট মেইনলি হয় হলো ফাইনাল ইয়ার না, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার থেকে। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের সময় থেকে তখন ডিপার্টমেন্টে বিভিন্ন ফ্যাকাল্টি বলা শুরু করেন যে যারা যারা নেক্সট ইয়ার থেকে ফোর্থ ইয়ার থেকে তো আমাদের রিসার্চ হলো থিসিস শুরু হয়। থিসিস যে যে আগ্রহ আছে, আর যাদের যাদের এই ধরনের কাজে আগ্রহ আছে তাদের আগেই আসি, ইন্টারভিউ দাও, ইত্যাদি ইত্যাদি। তো আমার মানে আগে যখন ছোট ছিলাম তখন ইচ্ছা ছিল বিদেশ যাওয়ার, কিন্তু কিভাবে যাব সেটা এই ধরনের মানে এবার এই যে কিভাবে যাইতে হয়, এভাবে হ্যান্ড করে এই ধরনের ভালো নলেজ ছিল না। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার সাথে সাথে দেখলাম সিনিয়র ব্যাচের ভাইয়েরা তখন আস্তে আস্তে আমাদের ইমিডিয়েট সিনিয়র, যেমন আমরা তো 15 সিরিজ, আমাদেরকে 15 ব্যাচ বলে অনেক অনেক জায়গায়, বা অনেকে 2K 50 ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেয়। মানে আমরা এইচএসসি 2015 সালে বের হয়েছিলাম। তো ও আমাদের ইমিডিয়েট সিনিয়ররা তখন আস্তে আস্তে গ্রাজুয়েট করে আস্তে আস্তে যাওয়া শুরু করলো। ওনাদের দেখলাম, দেখে এটা বা ওনাদের সাথে কথা বললাম যে ভাই কিভাবে কি করছেন, তখন ওরা বললো যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা খুব জরুরি। তো এমনি তখন ওনাদের মানে দেখা দেখি প্রথম দিকে অত মোটিভেশন ওইরকম কিছু ছিল না। ওনাদের দেখা দেখি যে স্যারদের সাথে ইন্টারভিউ দিতে গেলাম, তারপর এক স্যার আমাদের ফ্যাকাল্টির আন্ডারে থিসিসে এনরোলড হলাম। তো ওখান থেকে মেনলি যে হলো শুরু। প্রথম দিকে তাও তেমন কিছু হচ্ছে মানে জাস্ট বলে না আমরা থিসিস কেমন করে করি, আমরা তো আসলে মানে অত বেশি তো থিসিস আসলে মানে আমরা ম্যাক্সিমাম ফাঁকিবাজদের দলেই ছিলাম আমি। কিন্তু সেকেন্ড ফোর্থ টু এর দিকে যে দেখা যায় যে আমাদের অনেক ফ্রেন্ড ফ্রেন্ড তখন হলো এমএল কত 2019 সালের মাঝামাঝি সময়। তখন হলো অনেক যে এমএল এর পেপার যে পাবলিশ করার যে এই ট্রেনটা তখন স্টার্ট হলো। তখন ইমিডিয়েটলি আমাদের কিছু ফ্রেন্ড কনফারেন্স পাবলিশ করে ফেললো। তা হলো ইসে হলো, তারপরে অনেকে জার্নালের দিকে বলতেছে আমি কনফারেন্স পাবলিশ হয়ে গেছে, প্রেজেন্টেশন দিয়ে বললো জার্নালের দিকে আমি মুভ করতেছি। তো ওদের দেখা দেখি আরো মানে ওরা ওরা করছে তো আমাকেও মানে অ্যাটলিস্ট আরো কি বললে মানে আরো জোর জোর দিতে হবে কাজ করার জন্য, এগুলো এর পিছনেই করলাম। তারপরে আরো রিসার্চ থিসিসটা ভালোভাবে করার চেষ্টা করলাম ফ্যাকাল্টির সাথে কথা কথা বলে। তো ওখান থেকে আমার হলো পেপার পাবলিশ হয়ে যায় হলো। ফাইনাল ইয়ারে থিসিস করার সময় আমার মেডিকেল ইমেজিং ছিল আমার রিসার্চ টপিক। ওখানে প্রথম 2019 সালের লাস্টে একটা পেপার একসেপ্ট হয় IEEE 10 সিম্পে। তারপরে 10 সিম্পে একটা পেপার ওটা পাবলিশ হয়। ওটা ওটা বেশ ভালো মানে ভালো প্রশংসা করছিলেন যিনি সেশন চেয়ার ছিলেন, উনি আমাকে নিজে মেসেজ দিয়েছিলেন যে এটা এইভাবে এইভাবে করতে পারো। পরে আর করা হয় নাই। পরে ওর ইমিডিয়েট ওই একই সাথে আরেকটা কাজ করা হয়েছিল, ওইটাও আরেকটা কনফারেন্সে পাবলিশ হয়ে যায়। এরপর এরপরে হলো এরপরে আসলে জবে ঢোকার কারণে কিছুটা হলো মানে এই যে অ্যাপ্লাই করতে হবে মানে এটা একটু মানে মোটিভেশন না, একটু আজ আজ না কালকে করব, কালকে না পরশু করব, এরকম একটা ঢিলেমি, যাকে খাঁটি বাংলা বলে ঢিলেমি চলে আসে। তো আচ্ছা ঢিলেমি চলে আসে, কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল কি আমাদের জবটা ছিল সেটা মেনলি রিসার্চ আর টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মেনলি আমাকে যা করতে হতো ল্যাব ক্লাস, সিএসসি তো ল্যাব ক্লাস গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সিএসসি ল্যাব ক্লাস, টিউটোরিয়াল ক্লাস এগুলো নেওয়া লাগতো। আর সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা হতো এক স্যারের আন্ডারে আইবিতে। তো ওখানে আমরা কাজ করতেছিলাম। ওখানে কাজগুলো ছিল রিমোট সেন্সিং নিয়ে। এই রিমোট সেন্সিং এর কাজ মানে আমার রিমোট সেন্সিং কাজটা মানে অনেক ইম্পর্টেন্ট কাজ, অনেকের স্কোপ আছে। ভাল লাগছে, আমরা স্যারের আন্ডারে কোর্স করছি, অনেক কিছু শিখতে পারছি এটা থেকে। কিন্তু মানে সামহাও
অত বেশি আমাকে টানতো না। তারপরে হলো যখন আমার টিচিং লাইফে যখন 1.5 বছর পার, 1 বছর 4 মাস পার হয়ে আসে, তখন মনে হতে থাকে না এখন আবার ওই জিনিসটা ফিরে আসতে থাকে, আমাকে অ্যাপ্লাই করতে হবে তাড়াতাড়ি। আমাকে মানে এই ফল 24 কে টার্গেট করে প্রিপারেশন নেওয়া শুরু করি। তো এরই মধ্যে আমার হয় কি, সাইবার সিকিউরিটি বিভিন্ন কোনো এক মানে কনফারেন্সে কিছু মানুষের সংস্পর্শে আসার কারণে সাইবার সিকিউরিটি টাইপের জিনিসপাতি রিলেটেড জিনিসপাতির সাথে পরিচিত হয়। এই জিনিসটা আমাকে মানে বেশ ইন্টারেস্টেড করে তোলে। কেন কি, আমি এমএল অলরেডি জানতাম। এই সাইবার সিকিউরিটি বা এই যে যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড সবাই এটা ভালো বুঝবে, যে আমরা অটোনোমাস ভেহিকেল বলি, তারপর এজ ডিভাইস, আইওটি ডিভাইস বলি। এই ধরনের এর সিকিউরিটিতে হলো সাইবার সিকিউরিটি ফিল্ডে এমএল এর বিরাট অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনটা আমাকে খুব মানে ইন্টারেস্ট করা শুরু করে। আমার মেন আন্ডারগ্রেডের থিসিস ছিল কিন্তু মেডিকেল ইমেজিং এর উপর, কিন্তু তো আস্তে আস্তে এইটাতে আমি ইন্টারেস্টেড হতে থাকি। কাজ করছি রিমোট সেন্সিং এ, কিন্তু সাইবার ফিজিক্যাল সিস্টেমে এই ধরনের এই ফিল্ডটার প্রতি আমার ইন্টারেস্ট বেড়ে যায়। তো টার্গেট করি ফল 24 অ্যাপ্লাই করবো। তো আমার এখন অ্যাপ্লাই তো আর এমনি এমনি করা যায় না, রেজাল্ট তো অলরেডি তোলা হয়েছে। আমার মাস্টার্স ছিল না, এটা একটা, এটা নিয়ে পরে বলবো। হলো মাস্টার্স করি নাই। তো এখন আমার দুটো টেস্ট দিতে হবে, কি কি সবাই দেয়, আইএলস আর জিআরই। তো প্রথমে আইএলস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। আইএলস এর প্রিপারেশন মোটামুটি এক এক মাস মতো নেওয়া হয়েছিল। তো আইএলস এর হলো, আইএলস আমরা কেমব্রিজের বইগুলা, সবাই যেগুলো করে কেমব্রিজের বইগুলো সলভ করে আইএলস এর আমি যাই। আমি কম্পিউটার ডেলিভার্ড আইএলস দেওয়া হয়েছিল, কারণ আমি যখন আইএলস এর প্রিপারেশন নেওয়া শুরু করি তখন অলরেডি প্রায় আগস্ট সেপ্টেম্বর মাস চলে আসছে। তো ফলের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমাকে যেটা করতে হতো, একটু তাড়াতাড়ি করতে হতো। আর কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস চুজ করার উপায় হলো, আমি কম্পিউটারের সাথে খুব বেশি ইউজ টু। দ্বিতীয় কথা, আমি পেন্সিলে লিখতে ভালো পারতাম না। মানে পেন্সিলে অত বড় রাইটিং টাস্কে তো ভালো পরিমাণ লেখা লাগে, ভালো না একটা ডিসেন্ট স্কোর তোলার জন্য। কিন্তু আমি পেন্সিলে কমফোর্টেবল ছিলাম না। কম্পিউটার এবং টাইপিং ভালো পারতাম। আর রেজাল্টটা একটু কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর রেজাল্ট খুব দ্রুত দেয়। এই জন্যই মেনলি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস সিলেক্ট করি। আইডিপিতে আমি দিই, ধানমন্ডি আইডিপিতে। হলো 8 তারিখ, অক্টোবরের 8 তারিখে আমার, মানে বুঝতে পারতেছেন ভাই কত লেটে আমি পরীক্ষা দিছি। মানে লেট অ্যাপ্লাই হয়ে গেছে। এটা এর জন্য এর উপকারিতা অপকারিতা দুইটাই আছে, একটু পরে বলবো। কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস দিয়ে খুব দ্রুত রেজাল্ট দেয়। আইএলটিএস এর আলহামদুলিল্লাহ একটা ভালো স্কোর আসে, আমি 8 পাই মোটামুটি। ওভার নো ব্যান্ড লেস দেন 7, আমার ওভারঅল ব্যান্ড স্কোর 8 আসে। তারপরে চিন্তা করি যে জিআরই দিয়ে দিব কুইক। জিআরই চর্চার উপর ছিল। হলো জিআরই আমি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি এর আগে কিছুদিন। তো সো আমি টার্গেট করে জিআরইটা দিয়ে দিই। অক্টোবরের 20 তারিখে জিআরই এক্সামটা দেওয়া হয়। জিআরই আগে থেকে প্রিপারেশন ছিল প্রায় 2-3 মাসের, কিন্তু আইএলস এর পরই খুব দ্রুত ডেট নিয়ে পরীক্ষাটা দিয়ে দেওয়া হয়। জিআরইতে তখন জিআরই স্কোর কিন্তু যারা ইউএসএ অ্যাপ্লাই করতেছে, বিশেষ করে সিএস ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতেছে, আর যাদের, আবার বলতেছি, যাদের সিজিপিএ মানে হলো অনেক ভালো না, যারা আমার মতো এভারেজ স্টুডেন্ট, অনেক ভালো, মানে 3.78 সাম্মা কাম লাউডে বা হলো ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন বা অনার্স, এই ধরনের সিজিপিএ না, তাদের জন্য এটা বর্তমানে অতিশয় জরুরি। তো আমি আমার এই পুরা যে অ্যাডমিশন, যতগুলো অফার লেটার আমি পেয়েছি, আমি আমি বিশ্বাস করি মনের থেকে যে পিছনে আমার জিআর স্কোরে খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল। তো জিআর রেজিস্ট্রেশন করি, আমি ধানমন্ডি লুমিনেজে এক্সামটা দিই। সকালবেলা 20 তারিখ, 20 অক্টোবর সকালবেলা এক্সাম দিই। এক্সামে মোটামুটি এবার মোটামুটি ভালোই হয় বলতে গেলে। আরো ভালো এক্সপেক্ট করছিলাম, কিন্তু জাস্ট দ্রুত দিয়ে আমার আসলে এই ধরনের পরীক্ষাগুলো সময় নিয়ে দিতে হয়। আমি তো সময়ের স্বল্পতায় ভুগতেছিলাম, এই জন্য তাড়াতাড়ি দিয়ে দেওয়ার কারণে আমার কোয়ান্টে আসে 164, ভার্বালে আসে 153, আর এডাব্লিউ তে আসে হলো হলো 4 আউট অফ 6। সো এরপরেই আমি মোটামুটি স্কোর গুলার হাতে এসে যায়। আমি এখন অ্যাপ্লাই করার জন্য রেডি, কিন্তু আমার ততদিনে প্রায় নভেম্বর মাস চলে আসছে, নভেম্বর মানে মাঝামাঝি চলে আসছে। সো আমি ইমেল দেওয়া শুরু করি। এখন ইমেলের প্রসেস কিন্তু সবাই, আমি সবাই আপনার আমরা যারা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাইয়ের ব্যাপারে মোটামুটি আমাদের ধারণা রাখি, মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে ইমেল করা শুরু করতে হয়। কিন্তু আমার হাতে স্কোরই ছিল না, তো আমি ইমেল অ্যাপ্লাই করতে পারি নাই। ইমেলটা শুরু করতে ভয় পাইছি।
হলো এজন্য আমি বলবো সবাইকে বলবো আগে আগে একটু আমার অ্যাডভাইস থাকবে আগে আগে এক্সাম গুলো একটু দিয়ে দেওয়ার জন্য, তাহলে একেবারে সেপ্টেম্বরের থেকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আরো বেটার সুযোগ মানে স্কোপ পাওয়া যায়, ইমেলিং এর স্কোপ পাওয়া যায়। ইমেল খুব গুরুত্বপূর্ণ। তো নভেম্বর মাসে মাঝামাঝি এসে যায়, আমি ইমেল করা শুরু করি। বেশ কিছু ইমেল, বেশ কিছু জেনেরিক রিপ্লাই পাই। তো পজিটিভ নেগেটিভ দুই ধরনের জেনেরিক রিপ্লাই পাইছি। কিছু হলো যে কিছু বলে যে সরি আমার কাছে কোনো ফান্ড নাই, কেউ 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 কোনো কোনো প্রফেসর বলে সরি আমার কাছে কোনো ফান্ডেড পজিশন বর্তমানে নাই, তোমার সার্চিং এর জন্য বেস্ট উইশেস। আবার কিছু কিছু পজিটিভ রেসপন্সও পেয়েছি। সেখান থেকে বলা হয়েছে তুমি অ্যাপ্লাই করো দেখবো, বা একেবারে জেনেরিক যে অ্যাপ্লাই করার প্রসিডিওর দিয়ে দিছে। তো মোটামুটি অন এভারেজ কম বেশি পেয়েছি। তো কিন্তু আমি এই বছরে এই ফল 24-এ যেটা দেখছি, যে কারণে জিআরির কথা আমি বলতেছিলাম, এই ফল 24-এ দেখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা পড়ছি বা ট্রিপল ইসি বা নতুন একটা সাবজেক্ট ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পড়ছি, তারা বেশ কয়েকটা পিএইচডি বা মাস্টার্সে বেশ কয়েকটা ডিসিপ্লিন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে। যেমন একটা হলো পিএইচডি ইন সিএস, এটা হলো সবচেয়ে পপুলার, সবাই অ্যাপ্লাই করতে চায়। কম্পিউটার সায়েন্স, একটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর একটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আরো এর সাব ডিভিশন আরো কিছু আছে। তো এই বছরে যারা এই ধরনের অ্যাপ্লাই সাথে মানে ইউজ টু, যারা আপডেট খোঁজ খবর রাখে, তারা এবার হয়তো জেনে থাকবেন ফল 24-এ এবার সিএসসি যে সিএসসি অ্যাপ্লিকেন্টদের মধ্যে যথেষ্ট কম্পিটিশন ছিল, ভয়াবহ লেভেলের কম্পিটিশন। এর আগের কয়েক বছরে এত কম্পিটিশন দেখা যায় না। এর বিভিন্ন কারণ আছে, তবে আমি 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 ওই কম্পিটিশনের ফেস করছি। যেমন আমি গত ফল 23-তে আমার কিছুই ছিল না, আমার হলো আইএলস আইএলস স্কোর ছিল, আমি আইএলস 2 বার দিয়েছি। হলো আইএলস একটা 7 ছিল আমি, আর হলো আর তো জিআরই তো দেওয়া হয় নাই। আমি ইমেল টিমেল করছিলাম তখন, বেশ বেশ রেসপন্স পাইছি। তো করা হয় নাই বা হলো অ্যাপ্লাই ফাইনালি ফর্মালাইজ করা হয় নাই, সেটা একরকম। কিন্তু এইবারের মতো এত এত কম বা এত জেনেরিক রিপ্লাই গতবার পাই নাই। গতবার অনেক বেশি ইন্টারভিউ পেয়েছি, এবার একটু হলো কম্পিটিশনটা বেশি। তবে কম্পিটিশন কোথায় বেশি? কম্পিটিশন বেশি ইলেকট্রিক্যাল কম্পিউটারে না, মানে নর্মাল, ওখানেও ভয়াবহ ভালো কম্পিটিশন আছে, বাট ওটা নর্মাল কম্পিটিশন, রিজনেবল কম্পিটিশন, ভালো সবাই সব ভালো ছাত্ররা যেতে যাচ্ছে, ভেরি গুড। কিন্তু সিএস এর কম্পিটিশনটা একেবারে অতিরিক্ত ছিল। সিএস পার্টিকুলারলি কম্পিউটার সায়েন্স যেটা, এটার কম্পিটিশন অনেক বেশি ছিল। আমি মনে করি আমি লাকি যে আমি কোনো রকম যাই হোক পার তো হয়ে গেছি। কিন্তু অনেক ডিসেন্ট প্রোফাইল নিয়ে এবার অনেক আমার নিজের পরিচিত অনেক আছে যে হলো আটকে আছে সিএসএ, জাস্ট সিএসএ অ্যাপ্লাই করে। তো আমি বলবো কম্পিটিশনটা হয়েছে মেনলি এবার, বেশি কম্পিটিশন ছিল সিএস বে, পিএইচডি ইন সিএস বা পিএইচডি ইন সিএস এ মেনলি। আচ্ছা, তারপরে হলো অ্যাপ্লাই ইমেল শুরু করি। আমার হলো আরেকটা ছিল যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি যে স্যার আন্ডারে, ওখানে আমার কাজ ছিল রিমোট সেন্সিং বেস। সো আমি অনেক ইউনিভার্সিটি যেমন বলবো আমি কি অফার লেটার পেয়েছি, সেখানে আমি হলো জিও সায়েন্সের প্রফেসরদেরকে ইমেল করা শুরু করি। আমি রিমোট সেন্সিং এর কাজ ভালো জানতাম। রিমোট সেন্সিং এর হলো স্যাটেলাইট ইমেজ দিয়ে আমি ডিপ লার্নিং মেশিন লার্নিং মডেল চালাই, সেগমেন্টেশন, এই ধরনের কাজগুলো আমরা করছি। আমাদের মানে পাবলিশ ওয়ার্কে আমাদের কাজ করার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন ভালো ভালো প্রজেক্টের সৌভাগ্য হয়েছে। সো আমি ভ্যারাইটিস জায়গায় অ্যাপ্লাই করছি, তবে টার্গেট ছিল সিএসএ অ্যাপ্লাই করব। তো বেশ কিছু জেনেরিক রিপ্লাই পাওয়ার পর আমার মনে হলো না, ডিসেম্বর 15 চলে আসতেছে, আমি আগে মানে যত মানে অ্যাপ্লাই গুলো সেন্ট্রালি করে নিই, তারপরে যা হবে দেখা যাবে। মানে হলো ইন্টারভিউ তো তখন মাত্র পেয়েছি কেবলমাত্র একটা, আর মেনলি সব জেনেরিক, তুমি প্রোফাইল ভালো ইত্যাদি। এক প্রফেসর রিপ্লাই দিলেন তোমার প্রোফাইল ভালো, তোমার জিএর স্কোর ডিসেন্ট, তুমি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে তুমি যদি অ্যাডমিশন পাও তখন আমরা একটা আমাকে নক দিয়ে লেটস উই ক্যান হ্যাভ এ টক, এই টাইপের ইমেল আসছে। তারপর রিমোট সেন্সিং দিয়ে ওরিগন স্টেটের এক প্রফেসর ইন্টারভিউ নেন। ওনার হলো জিও সায়েন্স, পিএইচডি ইন জিও সায়েন্সে। ওনারা রিমোট সেন্সিং দিয়ে ওরিগনে অনেক বন মানে ফরেস্ট আছে, ফরেস্ট ফায়ার, এগুলো স্যাটেলাইট ইমেজ দিয়ে প্রেডিকশন করবে, এগুলো ওনাদের কাজ ছিল। সো উনি হলো ফার্স্ট ইন্টারভিউ, যিনি ভালোভাবে ইন্টারভিউ নিছেন এবং মোটামুটি বেশ ভালোভাবে পজিটিভ ছিল। তো ওরিগনকে ধরি, ওরিগন স্টেট হলো, ওরিগন স্টেটে সিএস থেকে তেমন ভালো রিপ্লাই পাই না, জেনেরিক পেয়েছিলাম। তো আমি যেটা করি যে হলো কিছু ইউনিভার্সিটি যেখান থেকে জেনেরিক রিপ্লাই পাইছি বা হলো আমার পরিচিতরা গেছে, সেই সব জায়গায় শর্ট লিস্ট করা শুরু করি খুব দ্রুত, প্রায় 2 দিনের ব্যবধানে শর্ট লিস্ট করে ফেলি। আমার মনে আছে এখানে যে বনানীর যে ক্রিমসন কাপ 11 নম্বরে, ওর স্মোকিং জোনটা ফাঁকা থাকে, ও স্মোকিং জোনে বসে বসে আমরা লিস্ট করছিলাম। কারণ মানে ওখানে
শুধু লিস্টই মানে আমরা করছি। লিস্ট বসে বসে মেটিকুলাসলি লিস্ট করা হয়। তো লিস্টের মধ্যে যে ইউনিভার্সিটি গুলো আসে আমি ৪টা ৫টা ইউনিভার্সিটি পাই। আরো বেশি অ্যাপ্লাই আরো লিস্টে ছিল, কেন অ্যাপ্লাই করি না সেগুলো পরে আসতেছি। যে সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেল, এটা হলো এটাতে আমার এই ইউনিভার্সিটিটা মেনলি খোঁজ পাই আমার এক ফ্রেন্ড। ও এখন জার্মানিতে আছে, জার্মানিতে মাস্টার্স করতেছে। ওর কলিগ, ও একটা প্রাইভেট ইউনিভার্সিটি শান্তামণিয়াম, ওখানে হলো পড়াতো। ওর এক কলিগ ছিল হলো আইটি, সে হলো এসআইইউ তে গিয়েছিল। সো ওইটা সূত্রে ও খবর পাই যে এসআইইউ সম্পর্কে জানতে পারি। এটাকে লিস্টে রাখি। প্রোফাইল আমাদের প্রায় কাইন্ড অফ সিমিলার, সো আমি এটাকে লিস্টে রাখি। তারপর আমার খুব আগ্রহ ছিল নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে, কারণ হুমায়ুন আহমেদ পড়ছে হলো সিএস ডিপার্টমেন্টটা বেশ ভালো। নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে এটাকে লিস্টে রাখি। তারপর ৩ নাম্বার ছিল আমার প্রোফাইল, আমি যেটা করি সেন্ট্রালি অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেন্ট্রালি অ্যাপ্লাই ক্ষেত্রে সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধাটা কি, সেন্ট্রাল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি খুব মেপে ঝুঁকে অ্যাপ্লাই করতে হবে। আপনি হলো মানে কেউ মানে মানে বিশাল আকারে জাম্প নেওয়া মানে একটু ঝামেলা হয়ে যায়। আপনার যে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনার প্রোফাইল ওই ইউনিভার্সিটির যারা গত বছরে চান্স পেয়েছে পিএইচডি তে আপনার সাবজেক্টে তাদের সাথে ম্যাচ খায় কিনা তার দেখার সবচেয়ে ভালো উপায় হলো ইউএস নিউজ পোর্টাল। সো আমি ইউএস নিউজে আমার প্রোফাইল টোফাইল দেখি, তার সাথে আমার সিজিপিএ, তারপরে হলো ওই ডিপার্টমেন্টের পিএইচডি তে যারা গেছে তাদের জিআরই আইএলটিএস স্কোর ইত্যাদি দিয়ে ম্যাচ করে দেখি। তারপর কেনেশো স্টেট ইউনিভার্সিটি ওইটাকে ওই লিস্টে রাখি। এটাও আমি মনে করবো, আমি কনফিডেন্ট ছিলাম যে আমি এখানে পাবো। এখান থেকে আমি এক প্রফেসরের রিপ্লাই পেয়েছিলাম, উনি বলছিলেন তোমার জিআরই স্কোর ভালো ইত্যাদি ইত্যাদি, তুমি অ্যাপ্লাই করো, দ্যাট উই ক্যান হ্যাভ এ চ্যাট। তো আমি ওটাকে অপশনে রাখি। দেন ওরিগন স্টেটে তো স্যার খুবই পজিটিভ ছিলেন, ওটা পিএইচডি ইন জিও সায়েন্স নট সিএস হলো, ওটাকে রাখি। হলো আর রাখি হলো, আর যেটা হলো ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা লাফায়েতে, আর আর হলো উইলিয়াম এন্ড মেরি, কলেজ অফ উইলিয়াম এন্ড মেরি, এই দুটাকে আর আচ্ছা কানসাস স্টেট, এই এই তিনটাকে এক্সট্রা হলো লিস্ট করি। তো মোটামুটি আমার লিস্টে ছিল কয়টা ইউনিভার্সিটি, 7টা ইউনিভার্সিটি। আমি যেটাতে যাচ্ছি সেটা এসআইইউ কার্বনডেল, দেন হলো আমার আসতেছে হলো নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি, দেন দেন হলো আমার কেনেশো স্টেট ইউনিভার্সিটি, দেন ওরিগন স্টেট পিএইচডি ইন জিও সায়েন্স, দেন আমার আসতেছে হলো উইলিয়াম এন্ড মেরি লুইজিয়ানা লাফায়েতে, আর হলো কানসাস স্টেট। তো অ্যাপ্লাই করতে গেলে এখন হলো যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতেছি তাদের জন্য আমি বলবো আগের থেকে মানে হলো এলওআরটা এলওআর কনফার্মেশনটা খুবই জরুরি। দেখেন আপনি অনেক বেশি আপনার হয়তো অনেক ফান্ড মানে দেখেন সিএস অ্যাপ্লাই পিএইচডি তে অ্যাপ্লাই করতে গেলে এটা একটা কস্ট কাইন্ড অফ কস্টলি প্রসেস, ঠিক আছে। হ্যাঁ, ওয়েভার পাওয়া যায়, অ্যাপ্লিকেশন ফি ওয়েভার অ্যাবসলিউটলি পাওয়া যায়, কিন্তু তাও এটা একটা বেশ কস্টলি প্রসেস, বেশ টাকা পয়সা লাগে। আপনি টাকা পয়সা নিয়ে রেডি হয়ে আছেন, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো প্রফেসরদের কনফার্মেশন, মানে এলওআর যে প্রফেসরটা আপনাকে রেকমেন্ড করবে ওনাদের সাথে আগে কথা বলা। আমার ওইটা একটু কম ছিল, মানে স্যারদের আগে জানাই নাই, আমি হুট করে অ্যাপ্লাই করছি, হুট করে জানাইছি। সো আমি তো তাও স্যাররা বেশ ভালো রেসপন্স দিয়েছিলেন হলো মোটামুটি। তা অ্যাপ্লাই করি। তো অনেকে মানে কিন্তু স্যারদের যেটা সমস্যা ছিল, আমি এটা বুঝি নাই, অনেক আসলে অনেকজন স্যারকে বলে রাখতে হয়। আমি ৩ জনকে আপনি যদি ফিক্সড করে রাখেন, তো অনেক সময় দেখা যায় স্যার অফিসের কাজে ব্যস্ত থাকে। আমাদের স্যাররা অনেক ব্যস্ত মানুষ, কিন্তু অফিসিয়াল ডিউটি ইত্যাদি ডিউটি রিসার্চ হাবিজাবি অনেক কিছু সামলাইতে হয়। সো মোটামুটি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারছিলাম আমি 4টাতেই। বাকি 2টাই হয়তো, যেমন লুইজিয়ানা লাফায়েতে আমার আইএলটিএস স্কোর আইডিপি পাঠাইতে অনেক দেরি করছে। ডেডলাইন প্রায়োরিটি ডেডলাইন ডিসেম্বর 15 পার হয়ে যাওয়ার পর ডিসেম্বর 30-এ আমার আইএলটিএস স্কোর যায়, তো অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট তুলে দেয় ওরা। দেন হলো উইলিয়াম এন্ড মেরিতে আমি হলো এলওআর নিয়ে একটু সমস্যা ছিল। একজন রেকমেন্ডার হলো ছুটিতে ছিলেন প্রায় 1.5 মাস, উনি তখন আউট অফ টাচ ছিলেন, এটাতে একটা সমস্যা ছিল। আর হলো কানসাস স্টেটে আমি অ্যাপ্লিকেশন ফি ডেট ভুল করে, মানে একটু আমার ফান্ডিং রেটের প্রবলেম ছিল, যে ফি এত টাকা পয়সা আমার কাছে কম হয়ে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি। সো এই 3টাতে আমি অ্যাপ্লাই কমপ্লিট করতে পারি নাই, হলো এটা লস গেছে। আর বাকি 4টাতে আমি অ্যাপ্লাই কমপ্লিট করি। অ্যাপ্লাই কমপ্লিট করার পর এরপরে তো ইমেল হলো বেশ, মানে অ্যাপ্লাই যখন কমপ্লিট করতে করতে আমার প্রায় জানুয়ারি চলে আসে, জানুয়ারি প্রায়
সবগুলা একে A to Z অ্যাপ্লাই কমপ্লিট করে ওদের কাছে পৌঁছাইছে। যেমন নর্থ ডাকোটা স্টেট অনেক ইউনিভার্সিটি কিন্তু হলো অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট চায়। যেমন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে তারা হলো অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ছাড়া ইভালুয়েটই করবে না। তো ওখানে আমাকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাইতে হয়েছে DHL এ। এই প্রসেসটা একটু আপনার ভার্সিটিতে যেতে হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ কারবার করা লাগে। সো এই করতে করতে মোটামুটি 10 তারিখের মধ্যে আমি সবগুলো কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করে এবার এখন বসে থাকার মানে ওয়েট করতে হবে ডিসিশনের জন্য। সো ডিসিশনের জন্য ওয়েট করতে থাকি। তারপরে হলো অলরেডি কিন্তু আমার হলো যে ওরিগন স্টেটের হলো প্রফেসর যথেষ্ট পজিটিভ ছিল। উনি অ্যাপ্লাই হওয়ার পরই উনি মোটামুটি ফান্ড একটা ইন্টারভিউ আরেকটা ইন্টারভিউ নেন, নিয়ে উনি ফান্ড বেশ অফার করে ফেলেন আমাকে, রিসার্চ অ্যাসিস্ট্যান্সি অফার করেন, পিএইচডি ইন জিও সায়েন্স। আমার হলো ওয়াইল্ড ফায়ার হলো স্যাটেলাইট ইমেজ থেকে ওয়াইল্ড ফায়ার প্রেডিকশনে কাজ করতে হবে, এইটা একটা। তারপরে হলো এরপরে আমি থাকতে যাচ্ছি, আমি অলওয়েজ সিএসএ থাকতে যাচ্ছি। আমি কিন্তু এর আগে বলছি যে আমার একটু সমস্যা, অন্যদের ক্ষেত্রে জানি না, আমার একটু প্রবলেম থাকে সেটা হলো আমার ইন্টারেস্টের ফিল্ডের বাইরে আমি কাজ করতে গেলে আমি খুব সমস্যা হয়, আমি পারি না। মানে যেটাতে আমার সিপিএস সাইবার ফিজিক্যাল সিস্টেমস এ আমার কাজ করার খুব ইচ্ছা। সো ওইটাকে আমি হলো খুব ভালো অফার ছিল। তারপরে আসে হলো জানুয়ারির 28 তারিখে প্রথম ওরিগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রফেসর ফান্ডিং সহ অফার লেটার পাঠান। তারপর সে হলো ফেব্রুয়ারির শুরুর দিকে আসে কেনেশো স্টেট ইউনিভার্সিটি, ওরা ডাইরেক্ট মানে ওরা প্রফেসর হলো প্রফেসর নকটক দেওয়ার মানে আরএ ফান্ডিং না, মানে টিএ ফান্ডিং, ফুল টিউশন এভার উইথ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ওরা অফার করে দেয়। তো এটা ফার্স্ট সিএসএ ফান্ডিং, আমি সিএসএ অ্যাপ্লাই করে এটা প্রথম সিএসএ ফান্ডিং। এরপর আসে হলো এটা সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের ব্যাপারটা হলো কি, আমি প্রফেসরের নাম আমার এসওপি তে প্রফেসরের নাম বর্তমানে আমার যিনি সুপারভাইজার হবেন আর কি, ওনার নাম উল্লেখ করে দিয়েছিলাম। উনি সিপিএস নিয়ে কাজ করেন, বেশ প্রলিফিক, আমার ভাল লাগছিল। ওনার নামটা আমি হলো দিয়ে দিয়েছিলাম যে আমি ওনাকে আগে থেকে কিন্তু কন্ট্যাক্ট করি নাই, আমি লিখে দিয়েছিলাম যে আমি ওনার রিসার্চ আমার ভালো লাগছে সাইবার ফিজিক্যাল সিস্টেমস এর উপর, আমি এই ফিল্ডে কাজ ওনার আন্ডারে কাজ করতে খুবই আগ্রহী থাকবো। সো উনি হঠাৎ করে ভোরবে সকালবেলা সকাল 7টার সময় আমার ঘুম ভাঙছে, অফিসের জন্য বের হব, তখন দেখি যে একটা ইমেল, রাত ভোর 4টা ইমেল করা হয়েছিল। সেটা বলছে যে ডিয়ার ফারহান, কংগ্রাচুলেশন ফর গেটিং অ্যাডমিটেড ইন এসআইউ কার্বনডেল। আমি তখন অ্যাডমিশন অফার লেটার পাইনি, আমি দেখে ভরকে গেছি, ওই স্যারই পাঠাইছেন, আসলে ওই স্যার পাঠাইছেন। তো ইন ইউর এসওপি আই এম না দাঁড়ান, quote করতেছি, I'm currently reading your SOP. In your SOP, you have elaborately mentioned that you wanted to work with me in my lab. I'm very glad that you are interested in my research and research lab. If you are willing to join with us, if you are still interested to join us, we can have a Zoom meeting. আমি তো তখনও হলো পাই নাই, মানে তখন অফার লেটার পাই নাই, উনি আগেই কংগ্রাচুলেট করে দিয়েছেন। আমি তো দেখে এই হোয়াট হ্যাভ জাস্ট। তারপরে হলো একটু পরে উনি আবার মেল পাঠান, হলো সকাল 7:30টার দিকে একটা মেল, সরি অ্যাডমিশন কমিটি হ্যাজ নট ফাইনালাইজ দ্য ডিসিশন ইয়েট, এখনো অ্যাডমিশন কমিটি ডিসিশন ফাইনালাইজ করে নাই, ফাইনালাইজ হওয়ার পরে করো। আমি তো আরে কেমন ফিলিং, একটু আগে মনে হলো অফার পেয়ে গেছি, আর এখন অ্যাডমিশন কমিটি এখনো ফাইনালাইজ করে নাই। আমি কি বলবো, ওকে স্যার, বাট আমি রিপ্লাই দিলাম ব্রোকেন হার্টের সাথে যে স্যার ঠিক আছে, আমি স্টিল আপনার সাথে কাজ করতে চাই, আমি যদি অ্যাডমিশন পাই তাহলে আপনাকে জানাবো। এখন বিকাল পরে ওই দিন রাত্রেবেলা, ওই দিন প্রায় রাত 8টার দিকে ধুম করে দেখি যে পুরো অফার অ্যাডমিশন এসআই থেকে অ্যাডমিশন অফিস, গ্র্যাজুয়েট অ্যাডমিশন অফিস থেকে একটা মেল করছে, যেখানে হলো ওয়েলকাম জানাইছে, কংগ্রাচুলেশন জানাইছে, তো অ্যাডমিটেড ইউ হ্যাভ allotted a seat at Doctor of Philosophy program at computer science at SIU Carbondale ইত্যাদি। তখন আমি এটা স্যারকে পাঠাই, স্যারকে পাঠানোর পর উনি পরের দিন সকালে রিপ্লাই দেন যে হলো ওকে আমরা মিটিং এ বসবো, মিটিং এ বসার পর ডেট ফিক্স করতে বলেন, তুমি কখন ফিক্স আছো, তুমি কখন ফ্রি আছো আমাকে বলেন। আমি বলি স্যার আমি এই তারিখটা বাদে আমি মোটামুটি সারা উইক ফ্রি, আপনি যে কোনো সময় যান। আমি তো মানে মিটিং সিপিএস আমি এইটাতে কাজ করতে চাই,
আমি হলো কেউ আমাকে মানে আমার দেখেন আমাকে কত হলো একটা প্রিক্যারিয়াস সিচুয়েশন কাইন্ড অফ, যে আমার পেপার টেপার যা আছে সব মেডিকেল ইমেজিং এর উপর, কম্পিউটার ভিশন, কাইন্ড অফ কম্পিউটার ভিশন, ওইগুলো 2019 সালের দিকে 19 সালের দিকে অনেক মোটামুটি ভালো কাজ ছিল মানে তখন। কিন্তু এখন এই টাইপের পেপার ঘরে ঘরে আছে। সো আমি একটা মানে কি আমার পজিশন সিকিউর না। আমি আর আবার একই সাথে আমি হলো এবার সিএসএ এত চাপ, তার সাথে আমি ফিল্ড চেঞ্জ করতে চাইতেছি উইদাউট এনি এক্সপিরিয়েন্স। সো উনি উনি রাত্রেবেলা রাত 10টার সময় পরের দিন 13 তারিখ সম্ভবত 13 ফেব্রুয়ারি, 13 না হলে 14 ফেব্রুয়ারি, আমি মনে করতে পারতেছি না, 13 না হলে 14 ফেব্রুয়ারি উনি একটা মিটিং দিলেন রাত্রেবেলা। তো উনি অনেক বেশ বেশ আমার মনে হলো বেশ অনেক কিছু ডিসকাস করলেন, যে হলো আমি কি নিয়ে রিসার্চ করতে চাই। তো তুমি উনি এই কোশ্চেনটাই আমাকে করছিলেন, যে তুমি তো তোমার পেপার দেখলাম, তোমার তো হলো সবই তো মেডিকেল ইমেজিং, তুমি হঠাৎ করে এই লাইনে আসতে যাচ্ছ কেন? এটা কি জাস্ট হলো মানে কিসের জন্য? মানে আমি যখন বললাম স্যার এটা আমি হাইপে পড়ে না, আমি আসলেই চাচ্ছি, আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি, কিন্তু তারা বলছে মাস্টার্স বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টির সাথে কথা বলছে। আসলে আমি বলছিলাম বুয়েট এবং এনএসইউর ফ্যাকাল্টিদের সাথে কথা বলছি, ওনারা বলছে মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিট হইতে, তাছাড়া সম্ভব হবে না কাজ করা, কাজ করা কি সমস্যা থেকে যায়। ওনাদের নিজেদের স্টুডেন্ট আছে, ওনারা তাদের সাথে কাজ করতে চান, বাইরে থেকে কাজ করা এটা ঝামেলা হয় অনেক, এক্সেট্রা এক্সেট্রা, বহুত প্রবলেম আছে। সো তারপরে ওনার সাথে বেশ কথা বললাম। আমি তারপর ওনাকে জাস্ট জিজ্ঞেসই করে ফেললাম, স্যার হলো যে আমি তো যদি কোনো না কোনো জায়গায় তো পিএইচডি অ্যাপ্লাই নিব, তখন মানে আমি পিএইচডি তে আমার মোটিভেশন কি হবে? তখন উনি বেশ ফ্রাঙ্ক হয়ে গেলেন। দেখো উনি কিন্তু খুবই রিসেন্ট গ্র্যাড, রিসেন্টলি উনি পিএইচডি কমপ্লিট করছে, ডেজার্টেশন কমপ্লিট করছেন প্রায় মাত্র 2 বছর হলো, প্রায় 2021-এ, একেবারে রিসেন্ট নিউ প্রফেসর। এর মধ্যে প্রথম জব আরেক জায়গায় ছিল, সেকেন্ড জব সম্ভবত হোয়াটএভার। উনি তখন বললেন, দেখো এটা হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার একটা ব্যাপার স্যাপার আছে, আমি তোমাকে সুপারভাইজার হিসেবে প্রেশার দেবো, কিন্তু তোমার ওয়ার্ক লাইফ ইত্যাদি ইত্যাদি অনেক কথাগুলো ভালো লাগলো। লাগার শেষ মুহূর্তে উনি করলেন কি, একটা ওনার বললো যে তুমি আমার কাছে দুইটা লাইন আছে, তুমি দুইটা পথে চলতে পারো। একটা হলো সে এই দুইটা পেপার দিয়ে তুমি জেনারেটিভ, তোমার কাজ হলে দুইটা পেপার যে কোনো একটাকে সিলেক্ট করবা, আমি দুইটাই পাঠাচ্ছি, তুমি যে কোনো একটাকে সিলেক্ট করবা এবং ওটা দিয়ে ল্যাটেক্সে মানে IEEE ফরম্যাটে লিখবা যে জেনারেটিভ এআই ব্যবহার করে এখানে কি কাজ করা যায়, এখানে জেনারেটিভ এআই কিভাবে আমি ইনক্লুড করতে পারি। এই আমার কাজ এটা, খুবই রিসেন্ট পাবলিশড। একটা হলো দুইটা ট্রানজাকশনের পেপার, IEEE ট্রানজাকশনের পেপার, ইম্প্যাক্ট ফ্যাক্টর প্রায় 7.5 এরকম, 7.2 এরকমের কাছাকাছি ছিল। তো দুইটা উনি দিয়ে বলে যে এই দুইটা তুমি দেখো কতটুকু তুমি জেনারেটিভ এআই কিভাবে এখানে ইউজ করতে পারো। আমি বসি, বললো আমাকে জানাবা কুইকলি। আমি তোমার কয়দিন লাগবে? আমি বললাম স্যার আমি 3 দিনের মধ্যে 4 দিন নিব, 4 দিনের মধ্যে আমি দেখি আমি কতটুকু পারি, তারপরে আমি আপনাকে বলবো যে আমাকে এক্সটেন্ড করা কতদিন লাগবে। তারপর 4 দিনের মধ্যে আসলে জেনারেটিভ এআই নিয়ে আইডিয়া জেনারেট করতে অনেক সময় লেগে যায়, আইডিয়া আসতে, এবং উনি কি কাজ করতেছে সেটা বুঝতে তো ভালোভাবে গ্রাস্প করতে সময় লেগে যায়। 4 দিনের মধ্যে কিছুটা ওনার কাজটা বোঝা শুরু করি, একটা পেপার নিই ভিডিও কনফারেন্সিং এর উপর, ওইটা বোঝা শুরু করি, মোটামুটি ভালো লাগে। ওটাতে ক্লোজ মানে বেশ ফিল করা শুরু করি, এটাতে আমি পারবো। সো আমি বলি যে স্যার আমার আর 1 সপ্তাহ সময় লাগবে। উনি বলে ওকে তুমি 1 সপ্তাহ সময় নাও, এর মধ্যে আমাকে জানাবা। সো এই 1 সপ্তাহের মধ্যে ওখানে বেশ আইডিয়া নিয়ে জানুয়ারি 21 তারিখ উনি আবার মেল দেয়, কি হলো, কত কি অবস্থা তোমার, কি কতদূর কাজ চলতেছে? আমি বললাম স্যার আমার প্রায় শেষ, আপনাকে শেয়ার করে দিচ্ছি ল্যাটেক্সটা। উনি শেয়ার করে দিল, বললো কাজ ভালো, ভেরি গুড, ইউ আর ডুইং ওয়েল, কমপ্লিট হলে আমাকে মেল করো। কমপ্লিট হলে মেল করলাম। তারপর উনি সাথে সাথে বললো যে ওকে আজকে রাতে তুমি ফ্রি আছো, আমরা মিটিং এ বসবো। মিটিং এ বসার পর উনি আসলে প্রকাশ করে না, তো বিদেশি মানুষ হলো ওনারা এক্সপ্রেশন একটু চাপা রাখতে থাকে। আমার কেন যেন মনে হলো ওনার এক্সপ্রেশন দেখে উনি বেশ আমার কাছ থেকে যতটুকু আশা করছিলেন তার চেয়ে একটু ভালোই হয়েছে, আমার কেন যেন মনে হয়েছিল। হলো উনি বেশ হ্যাপি ট্যাপি ছিলেন। তারপরে বলতেছে যে তুমি যেগুলো আইডিয়া দিছো এটা ভেরি ভেরি গুড আইডিয়া, তুমি বিশ্বাস করবে না, ইংলিশে বলতেছিলাম, তুমি বিশ্বাস করবে না হলো যে রিসেন্টলি আমি এই টাইপেরই একটা, এর চেয়ে একটু একটু ডিফারেন্ট, তুমি তোমার তো আইডিয়ার কনস্ট্যান্ট মানে সীমাবদ্ধতা থাকবে, এর চেয়ে একটু ডিফারেন্ট। এটাকে আমি হলো এনএসএফ হলো ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সম্ভবত, ওরা হলো ওই যে রিসার্চের গ্রান্টিং করে, হলো ইউনিভার্সিটি ফান্ড করে ওরা মেনলি,
আর এই পজিশন রিসার্চ ফান্ডিং প্রফেসররা ওনাদের কাছ থেকে একটা বড় অংশ ওনাদের কাছ থেকে পেয়ে থাকে, ওনাদের কাছে পাঠাইছি, ওটা অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং এ আছে। বলতেছে যে বেশ ভালো, তুমি যদি এটা ধরে রাখো ফুল ডেজার্টেশন কমপ্লিট করতে পারবা, কারণ এখানে তেমন কোনো ভালো কাজ এখনো হয় নাই, এই আমাদের টাইপের শুরু। বলতেছে, তারপরে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু জয়েন, একেবারে লিটারালি হাতে ভাবে দিয়ে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু জয়েন মাই ল্যাব। আমি বললাম আই উইল বি ডিলাইটেড টু জয়েন। তখন বলতেছে, তখন অফারটা বললো যে আমি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন কমিটিকে লিখবো তোমাকে ফান্ডিং টান্ডিং দিয়ে ই করার জন্য। তো বললো যে প্রথম তোমার একটা ই আছে, তো প্রথম তোমার সামারে আমি আরে রাখতেছি, আমি প্রথম বছরটা তুমি টিএ থাকবা, প্রথম বছর প্রথম 9 মাস টিএ, সামারে আমি আরে দিচ্ছি হলো, আর সেকেন্ড সেকেন্ড ইয়ার থেকে তুমি আর এতে শিফট করবা, প্রথম বছরটা টিএ তে থাকো, তোমার আমি টিএ ফান্ডিং দিব, তুমি কি এটার সাথে আমি বললাম যে আমার সমস্যা নেই। আমি হলো আমি কেউ একজন আমার ইন্টারেস্টিং, আমি যে সাবজেক্টে ইন্টারেস্টেড উইদাউট এনি হলো এক্সপিরিয়েন্স কেউ যে আমাকে ফান্ড করতেছে, আমি তো বিশাল খুশি। আরে টিএতে কি প্রথম বছরে উনি আরে দিবে না টিএ দিবে, আমার তো আমি তো বুঝিও না এগুলো কি। তা আমি বলছি ওকে সমস্যা নেই, আমি বলছি স্যার ইজ ইট, আমি এটা বোকার মতো প্রশ্ন করে ফেললাম, ইজ ইট ফুল ফান্ডেড? অফকোর্স ইউ উইল গেট এ ফুল টিউশন হয়ে গেল। এরপরে হলো উনি উনি বললো যে উনি মিটিং শেষ করে দিল, শেষ করার পর পরের দিন সকালবেলায় হলো ডাইরেক্ট হলো স্কুল অফ কম্পিউটিং, ওদের যে ডিন সে এবারে ফান্ডিং ফুল টিউশন এবার ফান্ডিং টান্ডিং ডিটেলস সহ মেল করে পাঠিয়ে দেয় এইটা। সো এটা নিয়ে আমি রেডি, I-20 এসে যায়, আমি সাথে সাথে একসেপ্ট করে দিই। I-20 এসে যায় 10 দিন, 3 থেকে 4 দিনের মধ্যে। এরপরে DS-160 ফিল আপ করা শুরু করে দিবে। দাদা ভালো জানে, দাদার সাথে এগুলো সব আলোচনা করা হয়েছে, এরপরে কি হয়েছে দাদাও ভালো জানে। হলো কথাবার্তা এটা চলতেছে, আমি রেডি। এরপরে দেখেন অ্যাপ্লাই করছিলাম 4টা থেকে, অরিগনে আসলো, তারপরে হলো কেনেশোতে দিছে, টিএ দিছে, এটাতেও প্রফেসর দিল। আর হলো আমার এখন আসতেছে কোনটা হলো আরেকটা নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি, আমার খুব আগ্রহ ছিল অ্যাটলিস্ট পাবো, অ্যাডমিশন পাবো বা ফান্ড পাবো এই জায়গাতে। হুমায়ুন আহমেদ করছে, হলো অনেক বেশ কিছু এখন বর্তমানে বড় বড় ইউনিভার্সিটি অনেক বেশ কয়েকজন ফ্যাকাল্টি আছে, বুয়েটের যেমন হেড আছে, পাইছে। আমি চান্স পাইলে খুশি, আমার ফান্ডের অততে আমি খুশি। ধাম করে মার্চের 1 তারিখ, মার্চের ফেব্রুয়ারি 28 তারিখ শেষ হবে, লিপিয়ারের আগের দিন, এবার তো লিপিয়ার ছিল, হ্যাঁ লিপিয়ারের আগের দিন হলো এক নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এক প্রফেসর মেল করে আমাকে, মেল করে একেবারে ডাইরেক্ট তোমার প্রোফাইল আমি দেখছি, ভালো লাগছে তোমার, আমার কাজের সাথে, আমার কাজ হলো হেলথ ইনফরমেটিক্স নিয়ে, হেলথ ইনফরমেটিক্স আমি আমার মেডিকেল ইমেজিং নিয়ে কাজ করছি, উনি ওটা ভালো লাগছে। উনি আমার কাজ হেলথ ইনফরমেটিক্স নিয়ে, তুমি যদি আগ্রহ থাকো আমরা এই ফান্ডিং প্রোভাইড করতে পারি, যে তুমি হলো মানে তোমার টি আর এ ডিউটি একই সাথে করতে হবে, 25% টিএ 5% আর এ একই সাথে পুরো বছরের জন্য, আর ফুল টিউশন এভার থাকবে, তুমি যদি আগ্রহী থাকো তাহলে আমরা উই ক্যান টক। আমি পড়ে যাই ফ্যাসাদে, আমি 25% আরে মানে হলো অর্ধেক ফান্ড, 50% টিএ বা 50% আরে মানে হলো কি, মানে আপনি টিএ বা আরে হিসেবেই কাজ করবেন ওখানে, আর 25% মানে আপনাকে দুইটা ডিউটি ভাগ করে নিতে হবে। তো ভদ্রমহিলা চাইনিজ, বেশ ভালো, চাইনিজ আমেরিকান। আমি বলি যে আমি কনফিউশনে পড়ে যাই, তখন দাদাকে নক দিই আমি, দাদা বলে যে কথা বল, আমি ইমেল রিপ্লাই দিই যে হলো ওকে ম্যাম আমি বুঝতে, আমি আগ্রহী আপনি করার জন্য। সো ওনার ম্যামের সাথে ইন্টারভিউ দিই, ম্যাম বেশ হাসি খুশি ছিল, বলতেছে উনি আমাকে কোয়েশ্চেন করে, আচ্ছা উনি কোয়েশ্চেন করে যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই সো মেনি বাংলাদেশি স্টুডেন্টস অ্যাপ্লাই ইন নর্থ ডাকোটা, ইটস সো রিমোট প্লেস, সো ক্লোজ টু কানাডাস বর্ডার এক্সেট্রা ডিপ ইন দ্য মিড ওয়েস্ট। আমি বলছি, তখন আমি রিপ্লাই দিই বাংলাদেশের প্রমিনেন্ট সাহিত্যিক, আমার ফেভারিট উনি একজন সাহিত্যিক, উনি একজন প্রফেসর ছিলেন হুমায়ুন আহমেদ, উনি এনডিএসসি থেকে সেই 80 দশকে পাশ করে গেছে। সো বাংলাদেশের এনি এডুকেটেড ছেলে পেলে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি একটা নাম জানে, অ্যাপ্লাই করুক আর না করুক নামটা জানে। সো বলছে ও ওকে ওকে নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড ভাই। তারপর উনি বললো যে তোমাকে ডাইরেক্ট করে দিল ফান্ডিং টান্ডিং, এক ইন্টারভিউতে অফার করে দিল, কোনো কাজ টাজ দেয় না, এক ইন্টারভিউতে অফার করে দিল। বললো যে এই তোমাকে সুবিধা দিতে পারবো, 12 মান্থের কন্ট্রাক্ট থাকবে, এরকম তুমি কি অ্যাকসেপ্ট? আমি বললাম ওকে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট, আমি এটাও অ্যাকসেপ্ট করলাম। তারপর ও হলো পরের দিনই নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ফান্ডিং অফার লেটার, ফান্ডিং সহ পাঠালো। তো মোটামুটি 4টা ফান্ডের অফার হলো। তো ওটাতে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি একটু সমস্যা, একটু মনে খটকা লাগলো কি ফুল টিউশন এফ করে নাই, তারা বেস্ট টিউশন এফ করছে, মানে কি আমাকে ডিফারেন্সিয়াল কিছু ডিপার্টমেন্টাল ফি দিতে হবে, ওটা ব্যাপার না,
তারপর আমি একটু এখন কনফিউশনে পড়ে গেছি, আমি সিএসএই থাকতে চাই। তো আমি কেনে হলো এসআইইউ আর হলো এনডিএসইউ র্যাঙ্ক প্রাইস মানে আহ, মানে আমি তো অ্যাপ্লাই করছি খুব খুব মানে বেশি হাই উপর লেভেলে অ্যাপ্লাই করি নাই, এমন ভাবে অ্যাপ্লাই করছি যেটা আমার সাথে যায় আর কি, মানে মোটামুটি মানে হবে, আমার হইতে পারে এরকম ইত্যাদি ইত্যাদি। তো দুজনেই ভালোই মোটামুটি এই দুজনই কেনেশ্বর র্যাঙ্কে উপরে। আর অরিগন তো হলো জিও সায়েন্সের আগ্রহ এখন আর তখন আর ছিল না, যেহেতু কম্পিউটার সায়েন্সে পিএইচডি পাচ্ছি। তো আমি প্রফেসরের স্টুডেন্টদের সাথে খোঁজ নেওয়া শুরু করি। তো প্রফেসরের হলো ম্যামের ল্যাবে দুইজন বাংলাদেশি স্টুডেন্ট ছিল, তো ওনাদের সাথে কথা বলি। ওনারা রেসপন্সটা একটু প্রথমে মাইনিউট রেসপন্স দেয়, আমি একটু খটকা লাগে। পরে ওনারা কথা বলে মানে কিছু ব্যাপার স্যাপার নিয়ে সমস্যা তুলে ধরে, যেমন হলো ইত্যাদি সে যেগুলো আমাকে মানে আহ, এগুলো হলো একটু মানে খারাপ, মানে সমস্যা না, উনি ম্যাডাম ভালো, মানে ভালো, কিন্তু কিছু কিছু সিচুয়েশন প্রবলেম তুলে ধরে ইত্যাদি ইত্যাদি। এই যেটা আমাকে ডিসকারেজ করে হলো যে এনডিএসসি অফারটা মানে নেওয়া আমার ঠিক হবে না এরকম মনে হয়। তো কি করব এখন হলো বিয়ে এখন অরিগনের প্রফেসরকে জানাই দিই যে হলো স্যার আমি আসতে পারতেছি না। উনি বলে ওকে, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার ইত্যাদি ইত্যাদি লিখে উনি রিপ্লাই দেয়। আহ, উনি হয়তো বেশ কয়েক কয়েক মাসই হয়েছিল উনি, এরকম ওটা সমস্যা হবে না এগুলাতে। ওই পিএইচডি স্টুডেন্টের অভাব নাই, আচ্ছা, আগ্রহী অ্যাসপিরেন্টের অভাব নাই, একজন গেলে আরেকজন পাবেই। তারপরে হলো কেনেশ্বরটা আগেই ডিক্লাইন করা হয়, দেন এসআইউটা অ্যাকসেপ্ট করি। এসআই প্রফেসরের কথাবার্তা ভালো লাগছিল, রিসার্চ টপিকটা আমার সবচেয়ে বড় কথা, আমি রিসার্চ টপিকটা আগ্রহী ছিলাম। সো এটা নিয়ে নিই। তারপরে বাকি সব এগুলাই তো, তারপরে জাস্ট এম্বাসি কাজ করবো হলো, DS-160 ফিল করো, সেভিস টেভিস দাও দিয়ে সে দাঁড়াও।